আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। ঢাকা ক্যান্টনমেন্টের অবস্থা বলা যায় যে এক ধরনের বিস্ফোরণ উন্মুখ। যে কোনো মুহূর্তেই যে কোনো কিছু ঘটে যেতে পারে। এই মুহূর্তে সেনাবাহিনী, আমি গতকাল বলেছি যে আমাদের অফিসার শুধু নয়, একদম সৈনিক পর্যন্ত ক্ষুব্ধ হয়ে আছে। বিশেষ করে এই 24 জন আহ, সেনা কর্মকর্তার আইসিটিতে বিচারের যে প্রক্রিয়া শুরু হচ্ছে সেটি সেনাবাহিনীর মধ্যে তীব্র ক্রোধের আহ, সঞ্চার করেছে। কিন্তু সেনাবাহিনীর এই মুহূর্তের বাস্তবতা হলো সেনাবাহিনীর অফিসাররা তিন ভাগে বিভক্ত। এক গ্রুপ রয়েছে প্রো লিবারেশন, যারা ৭১-এর পক্ষের শক্তি। এক গ্রুপ রয়েছে জামাত এবং হিজবুত তাহরির, এবং একটা ক্ষুদ্র অংশ রয়েছে বিএনপি পন্থী। আপনারা জানেন যে দীর্ঘদিন বিএনপি ক্ষমতার বাইরে এবং তাদের সেনাবাহিনীর মধ্যে তেমন সমর্থন বেড়ে ওঠেনি, যে কারণে এখন পর্যন্ত বিএনপির তেমন অবস্থান নেই। নতুন করে কেউ কেউ বিএনপির পক্ষে তাদের অবস্থান ডিক্লেয়ার করছে। তার মধ্যে একজন রয়েছেন খুব জুনিয়র লেভেলের একজন মেজর জেনারেল। বিএনপি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন এই মেজর জেনারেল। আমি গতকালকের এপিসোডে বলেছিলাম যে মির্জা ফখরুল আলমগীর যখন জেনারেল ওয়াকারের সাথে দেখা করেছেন, জেনারেল ওয়াকার তখন মির্জা ফখরুলের টেলিফোন দিয়ে তারেকের সাথে কথা বলেন। লন্ডন প্রবাসী তারেক রহমানকে জেনারেল ওয়াকার জিজ্ঞেস করেছিলেন যে আপনি কবে দেশে ফিরবেন। তারেক রহমান উত্তরে বলেছিল যে আপনি আগে আপনার আর্মিকে ঠিক করেন, আমার দেশে অনেক শত্রু রয়েছে এবং আপনি জানেন আমি ঠিক না করে আমি কি করে দেশে ফিরি। এবং তারেক রহমানের আরো তিনি জেনারেল ওয়াকারকে বলেছেন যে বিএনপি ক্ষমতায় এলে জেনারেল ওয়াকারকে বিএনপি সেফ এক্সিট দেবে। আমরা আরো খোঁজ নিয়ে জেনেছি যে তারেক রহমান আসলে ভীষণ প্রতিহিংসার আগুনে জ্বলছেন। আপনারা জানেন যে ২০০৭ সালে তার উপরে যখন 111 সরকার এসেছিল, তার উপরে ফিজিক্যাল টর্চার করা হয়েছিল এবং সেটা করা হয়েছিল, তার সাথে কিছু আর্মি ইনভলভ ছিল এবং সেটি বেসিক্যালি করা হয়েছিল সেই সময়ের হাই লেভেল আর্মি অফিসারদের নির্দেশে। কিন্তু তারেক রহমান এখনো সেইটার বদলা নিতে চান। তিনি খোঁজ নিচ্ছেন যে তার উপর কারা টর্চার করেছে, তারা কিংবা তাদের প্রতি সহমর্মী তারা এখনো আর্মিতে আছেন এবং তিনি তাদেরও সবাইকে বের করে দিতে চান। তার টার্গেট হলো যে প্রো লিবারেশন পন্থী বা আরো স্পেসিফিক বললে যারা আওয়ামী লীগ পন্থী তাদের সবাইকে তিনি আর্মি থেকে বের করে দেবেন এবং প্রয়োজনে তিনি এটাও বলেছেন যে তার পক্ষের যে মেজর জেনারেলটা এই মুহূর্তে কাজ করছে তাকে তিনি প্রমোশন দিয়ে শর্টেস্ট পসিবল টাইমে তাকে জেনারেল করে সেনাপ্রধানের দায়িত্ব দেবেন। সো তারেক রহমান গ্রুপটাই বর্তমানে এই যে ২৪ জন সেনা কর্মকর্তার যে বিচার হবে আইসিটিতে, এই বিচার যেন ঠিক মতো হয় এবং এই বিচার যেন দ্রুততার সাথে হয়, সেইটার সাথে তারা জড়িত। তার মানে তারেক রহমান চাইছে যে আর্মি অফিসারদের বিচার হোক। তাহলে এই অবস্থায় আর যারা প্রো লিবারেশন পন্থী তারা চাইছে কোনো অবস্থায় যেন এই বিচার না হয়, কারণ এর সাথে আর্মি অ্যাজ অ্যান ইনস্টিটিউশন, তার ইমেজ জড়িত, তার ভাবমূর্তি জড়িত, এবং এটা যদি হয় তাহলে ভবিষ্যতে আর্মির কোনো অবস্থান থাকবে কিনা বা আর্মি অ্যাজ অ্যান ইনস্টিটিউশন কিভাবে পারফর্ম করবে সেটা নিয়েও প্রশ্ন দেখা যায়। এই মুহূর্তে জামাতের ভূমিকা কি, জামাতপন্থীদের ভূমিকা কি? জামাতপন্থীরা একটা মধ্যপন্থা অবলম্বন করছে এবং তারা এই সেনাবাহিনীর অফিসারদের এইভাবে বিচারটা চায় না। তার মানে হলো এই যে সেনা কর্মকর্তাদের বিচার, এটা মূলত তারেক রহমান এবং বিএনপি পন্থীদের একটা মানে উদ্যোগ এবং তারা প্রতিশোধ নিতে চায়। এবং ডক্টর ইনুস এই খেলাগুলো দেখছেন, তিনি বিভিন্ন গ্রুপের সাথে বাঁধিয়ে দিয়েছেন এবং তিনি এই সেনাবাহিনীর বিচারের পক্ষেই আছেন, তিনি চান সেনাবাহিনীর বিচার হোক। তো এই অবস্থায় গতকাল ভীষণ টেনশন প্রেশার করছে যেন এই ২৪ জনের বিচার হয়। জামাত একটা মধ্যপন্থী অবস্থানে নিয়েছে। প্রো লিবারেশন ফোর্সেস তারা এই বিচারটার বিপক্ষে অবস্থান নিয়েছে এবং তারা জেনারেল ওয়াকারকে একটা আলটিমেটাম দিয়েছে। তারা বলেছে যে আপনি দ্রুততার সাথে এই ব্যবস্থাটা, এই প্রবলেম সলভ করেন। প্রয়োজনে ক্ষমতা নেবার জন্য তারা জেনারেল ওয়াকারের উপরে প্রেশার দিয়েছেন। এই অবস্থায় গতকাল রাতে সেনা প্রধান জেনারেল ওয়াকার খান তিনি জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় গিয়েছিলেন, মধ্যরাতে গোপন বৈঠক করেছেন এবং সেই বৈঠকে গিয়ে তিনি শফিকুর রহমানের কাছে সাহায্য চেয়েছেন যে জামাতপন্থী যারা অফিসার আছেন তারা যেন তাকে সহায়তা করেন, এবং তিনি আরো চেয়েছেন যে তার জামাতপন্থী সেনাবাহিনীর অফিসাররা তারা যেন বিএনপি পন্থী অফিসারদের সাথে মিশে বিএনপি পন্থী অফিসারদের এই মুহূর্তে একটু ঠান্ডা করেন। তো এই অবস্থায় এই খবরটি কিন্তু গতকাল পেপারে এসেছিল, এই যে জেনারেল ওয়াকার খান যে জামাতের আমিরের সাথে দেখা করেছেন, কিন্তু এটি পরবর্তীতে এটি সরিয়ে নেওয়া হয়েছে, এটি আর পত্রিকায় নেই, কালের কণ্ঠ পত্রিকায় এটি দেখা গিয়েছিল। তো এই অবস্থায় ক্যান্টনমেন্ট কিন্তু এখন আসলেই খুব টেন্স সিচুয়েশনে আছে। যে কোনো কিছু ঘটে যেতে পারে। আমরা চাইছি না যে এমন কিছু ঘটুক যেটা এই মুহূর্তে পরিস্থিতি আরো জটিল করুক, কিন্তু জেনারেল ওয়াকার টেরিবলি ফেল করছে। এখন এখানে প্রাক্তন সেনা কর্মকর্তা, গতকাল আমি অনুরোধ করেছিলাম দে শুড স্টেপ ইন, তাদের অনেকেই চেষ্টা করছে এই সমস্যাটা নিরসন করতে, কিন্তু সেখানেও বিভক্তি আছে। এক গ্রুপ চাইছে যে সেনা কর্মকর্তাদের বিচার হোক, কিন্তু অধিকাংশ বর্তমান এবং সাবেক কর্মকর্তারা সেনাবাহিনীর এই আইসিটি এই ট্রাইব্যুনালে বিচারের বিপক্ষে। সুতরাং এখন আমাদের দেখতে হবে যে ক্যান্টনমেন্টের পরিস্থিতি কোন দিকে যায়। জেনারেল ওয়াকার আদৌ এটা
সামাল দিতে পারেন কিনা, এবং জেনারেল ওয়াকার যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যতে অনেক আর্মি অফিসারকেই এই পরিণতি ভোগ করতে হতে পারে। কারণ আজকে যাদের পালন করেছিল এবং আজকে যারা ডক্টর ইউনূসের বিভিন্ন নির্দেশ পালন করছে কিংবা বাহিনীর নির্দেশ পালন করছে, তাদের বিরুদ্ধেও ভবিষ্যতে এই অভিযোগগুলো কিন্তু আদালতে আনা হতে পারে। এমনকি আইসিটিতেও যদিও সম্পূর্ণ বেআইনি, সেখানে নেওয়ারও একটা চেষ্টা করা হতে পারে। এই অবস্থায় আমরা অবজারভার হিসেবে আর কি করতে পারি? এদিকে সেনাবাহিনীর এই টেনশনের সাথে দেশি এবং বিদেশি বিভিন্ন শক্তি কিন্তু এখানে জড়িত। মানে এখানে ইটস নট দ্যাট যে ৩টা গ্রুপ সেপারেটলি বাংলাদেশের সেনাবাহিনীর ৩টা গ্রুপ এখানে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে, বিষয়টা তা নয়। এই গ্রুপগুলোর পেছনে আবার আন্তর্জাতিক সমর্থন রয়েছে। সুতরাং এই ফাইটটা, এই যে সেনাবাহিনীর কাঁধে বন্দুক রেখে, এখানে কিন্তু নানা রকমের ইকুয়েশন কাজ করবে। আর ওদিকে যমুনায় বসে ইউনূস পুরো হাসি হাসছেন এবং তিনি নিজেদের মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছেন, এবং তিনি চাইছেন যে সেনাবাহিনীর যারা শেখ হাসিনার আমলে দায়িত্ব পালন করেছে তাদের যেন বিচার হোক। এই মুহূর্তে আপনাদের জন্য একটা খুব এক্সক্লুসিভ নিউজ নিয়ে এসেছি, যেটা আমি পেয়েছি এখন থেকে আধা ঘন্টা পূর্বে। কিন্তু আধা ঘন্টা পূর্বে পাওয়ার পরেও আমি আধা ঘন্টা ওয়েট করেছি যে আসলে বাস্তবতা কিনা, যার কারণে আমি আবার খোঁজখবর নেওয়ার পরে যা জানতে পেরেছি যে বৈঠকে বসেছেন দিল্লিতে শেখ হাসিনা, এখন যেখানে আছেন সেই জায়গায়। এই ব্যাপারটি শুরু হয়েছে আসলে আপনার বাংলাদেশ সময় রাতের 11টায় এবং ইন্ডিয়ান সময় রাত 10টা 30 মিনিটে। আর এর পরে আমরা খবরটা জানতে পারি, এবং যার কারণে আমি যে খবরটা শিওর হওয়া যায় কিনা সেই জন্যই এতক্ষণ ওয়েট করছিলাম। আপনারা সকলেই জানেন পররাষ্ট্রমন্ত্রী এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল এবং জয়শঙ্কর দুজনে ইন্ডিয়ার সবচেয়ে শক্তিশালী নেতা, এবং পুরো ইন্ডিয়াকে চালাই আসলে এই দুজন। ওনারা যখন শেখ হাসিনার সাথে একটা বৈঠকে বসেছেন তখন কিছু একটা ঘটতে চলেছে। কি ঘটতে চলেছে বা কি ঘটবে সেটা এখনো জানা সম্ভব না হলেও আগামী কালকের ভেতরে অথবা পরশু দিনের ভিতরে আমরা সকলেই জেনে যাব আসলে কি হচ্ছে। তবে এই মিটিং এর জন্য, এই যে আজকে যে মিটিং হচ্ছে, এই মিটিং এর জন্য কিন্তু আসলে কোনো ক্যামেরাম্যান, টিভি ক্যামেরাম্যান কাউকে নেওয়া হয়নি। এটা অত্যন্ত গোপনীয় মিটিং। ভেতরে কি হচ্ছে, কিভাবে কথা হচ্ছে, কোন রুমে কথা হচ্ছে কেউ জানে না। আমরা শুধু এতটুকুই খবর পেয়েছি দুইজনের সাথে 100% গ্যারান্টেড শিওর যে এই দুইজনের সাথেই কথা হচ্ছে। আপনারা জানেন বাংলাদেশে যখন সেনাবাহিনী এবং সিভিল প্রশাসন নিয়ে একটা বিশাল গন্ডগোল চলছে, সেই মুহূর্তে ইন্ডিয়ার এই দুইজন প্রভাবশালী লিডার শেখ হাসিনার সাথে কথা বলছেন, তার মানে এখানে কিছু একটা চলছে। সেনাপ্রধান যেখানে আজকে কিছুক্ষণ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কথা বলেছে, সেটা বিভিন্ন পত্রিকায় এসেছে, যেটা আপনারা হয়তো এতক্ষণে জেনেই গিয়েছেন। এর আগে উনি বেশ দৌড়ঝাঁপ করেছেন, বিভিন্ন কিছু এগুলো জেনেছেন। বাংলাদেশে যখন আমরা সকলে চিন্তা করছি সেনা শাসন আসছে না কি আসছে, ইউনূস কি থাকবে না করছি, সেই সময়ই আপনাদের কাছে আনলাম এই খবরটা। তো আপনাদেরকে প্রথমেও বলছি, এখনো বলছি যে এখন ভিতরে কি চলছে বা মিটিং কি হচ্ছে সেটা এখনো জানা সম্ভব হয়নি। দীর্ঘ প্রায় 45 মিনিট ধরে মিটিংটা চলছে। আপনাদের সামনে এই ভিডিওটা যখন যাবে তখন প্রায় 50-55 মিনিট হয়ে যাবে। এর ভেতরে হয়তো ওনারা বের হবেন বা আরো অনেকক্ষণ থাকবেন সেটা আমি জানি না। তবে আমি যখনই জানবো, যেই সময় জানবো, রাত যতটাই হোক বাংলাদেশের, রাত যদি 3টা বাজে বাংলাদেশের, 4টা বাজে, 5টা বাজে, খবর পাওয়ার সাথে সাথে আপনাদের সামনে আসবো এই খবরগুলোই দিতে। এটাই হচ্ছে যে এখনকার এক্সক্লুসিভ নিউজ, যে ইন্ডিয়ার অজিত দোভাল জয়শঙ্করের সাথে সরাসরি মিটিং এ বসেছেন আমাদের নেত্রী, জননেত্রী, বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। আপনারা সবাই দেখছেন এবং বুঝছেন এবং জানছেন যে বাংলাদেশে আর্মির সাথে সরকারের এবং বিচার বিভাগের একটি টেনশন চলছে। এই টেনশনটির মূল কারণ হচ্ছে বিচার বিভাগে, বিশেষ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে মানে হাইকোর্ট লেভেলে একটি আদালত চলছে অভিহিত। এই আদালতটি মূলত গঠিত হয়েছিল 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আল বদর, আল শামস, নেজামে ইসলাম, মুসলিম লীগ এবং জামাতে ইসলামী তারা প্যারামিলিটারি গঠন করে পাকিস্তানি সামরিক বাহিনীকে সহযোগিতা করেছে, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এবং 9 মাসের যুদ্ধে 30 লক্ষ মানুষ, 2.5 লক্ষ নারীকে ধর্ষণ, 30 লক্ষ মানুষকে হত্যা, লক্ষ লক্ষ ঘরবাড়ি পুড়ে ছারখার, অসংখ্য হিন্দুকে মুসলিমে রূপান্তরিত এবং হিন্দু পরিবারগুলোকে নিঃশেষ করে ফেলেছিল। সেই রকম মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত ছিল যুদ্ধকালীন সময়ে, তাদের বিচার করার জন্য 1973 সালে একটি আইন করা হয়, যেটি আইসিটি মানে আপনার আদালত, যেটা মানে আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল। সেই ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্টটি 1973 সালে করা হয়। মূল কারণ কি? মূল কারণটি ছিল যে বাংলাদেশে 1971-এর যুদ্ধে যারা গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, ধর্মান্তর, রাষ্ট্র থেকে বিতাড়ন এবং গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিচার করা। এবং
আওয়ামী লীগ সরকারের সময়ে সেটি ধারাবাহিকভাবে চলছিল। আওয়ামী লীগের সময়ে যখন স্বীকৃত যুদ্ধ অপরাধীদের, মানবতা বিরোধী অপরাধীদের, গণহত্যাকারীদের বিচার যখন বাংলাদেশে চলছিল, তখন যারা সরাসরি এই যুদ্ধ অপরাধীর পক্ষে দাঁড়িয়েছিল, তারা এখন বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, যারা মুক্তিযুদ্ধকে সাহায্য করেছে, জয়েন করেছে, এবং আমাদের আর্মির কিছু ফোর্স তাদের বিরুদ্ধে এই যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করেছে। এই বিচারটি মূলত ৭১-এর প্রতিশোধ নেওয়ার জন্য করছে। আপনারা জানেন যে বাংলাদেশে যে সেনাবাহিনীটি আছে, এই সেনাবাহিনীটির একটি বিশেষ বহর ৫,০০০-এরও উপরে সৈন্য জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষী মিশনে চাকরি করে আমাদের।